নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। পুজোর আগে আবার শহরে আসছেন প্রধানমন্ত্রী। উপলক্ষটা হচ্ছে ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের উদ্যোগে একটা কনফারেন্স আয়োজন করা হচ্ছে, বলা হচ্ছে কম্বাইন কমান্ডার্স কনফারেন্স। এবং এবার মূল বিষয়বস্তু কি? ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার, বাংলায় করলে সংস্কারের বছর ভবিষ্যতের জন্য রূপান্তর। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15ই সেপ্টেম্বর এই কনফারেন্সের উদ্বোধন করবেন তাই নয়, তিন বাহিনীর শীর্ষকর্তা, চিফ অফ ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা মন্ত্রী, উপপ্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রকের সচিবরা এবং আরো উচ্চ পদস্থ সেনাকর্তারা থাকবেন। এখন ইস্টার্ন কমান্ডকে বেছে নেওয়া হলো কেন? ভারত বাংলাদেশের সীমান্তে অশান্তি ধারাবাহিকভাবে চলছে। 4000 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত আছে। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির স্পষ্ট বলেছেন যে আগামী দিনে ভারতের উপর হামলা হবে ভারতের পূর্ব প্রান্ত থেকে, তার মানে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। ইতিমধ্যেই বাংলাদেশে জঙ্গি জিহাদিদের আস্ফালন লাগাম ছাড়া। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দমিয়ে দেওয়া হচ্ছে। তারা সুদি ইউনূসের সরকারের সমালোচনায় সরব বলে মিথ্যা মামলায় তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে। নির্বাচন কবে হবে তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে ইউনূসের সংঘাত তুঙ্গবিন্দুতে পৌঁছে গেছে। অনুপ্রবেশের ঘটনা ঘটছে, বিএসএফ আটকাচ্ছে। তাও শুধু পশ্চিমবঙ্গে 569 কিলোমিটার সীমান্ত অরক্ষিত, তার মধ্যে 117 কিলোমিটারে আমরা কোনো ফেন্সিং দিতেই পারবো না, যেটা রিভারাইন এবং ল্যান্ড বর্ডার হলেও সম্ভব না। বাকি জমিতে কাঁটাতার দিতে হবে, কিন্তু এখনো বিষয়টা অনেকটাই জমি জটে আটকে আছে। তার মধ্যে পাকিস্তানের আইএসআই এর তৎপরতা বেড়েছে বাংলাদেশের মাটিতে। লালমনিরহাটের পরিত্যক্ত এয়ারস্ট্রিপকে আবার চাঙ্গা করে সেখানে বিমান বাহিনীর মহড়া শুরু করতে চাইছে বাংলাদেশ বিমান বাহিনী। পাকিস্তান তাকে সহযোগিতা করবে। আবার চীনের সঙ্গে সীমান্ত আছে, পূর্ব দিকেই আছে। এই পরিস্থিতিতে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামকে এই কনফারেন্সের জন্য যে বেছে নেওয়া এবং প্রধানমন্ত্রীর তাতে উপস্থিতি উদ্বোধনের জন্য এর সুগভীর তাৎপর্য আছে। কারণ ফিল্ড মার্শাল আসিম মুনির পরিষ্কার বলেছেন আগামী দিনে ভারতে পাকিস্তান যে হামলা করবে সেটা পূর্ব দিক থেকে করবে, তার মানে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। নর্থ ইস্টকে টার্গেট করতে পারে, চিকেন নেককে টার্গেট করতে পারে। তাহলে সেনাবাহিনীর বাড়তি তৎপরতা প্রয়োজন এবং অপারেশন সিন্দুরের পর সেনাবাহিনী আগামী দিনে প্রতিরক্ষার ব্যবস্থাটাকে কিভাবে ঢেলে সাজাবে তা নিয়ে একেবারে থ্রেডবেয়ার ডিসকাশন হবে। ইতিমধ্যে রাশিয়া থেকে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র S-400 আমদানি করছে। আর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সমরাস্ত্র আনা হচ্ছে। তো এই একটা তৎপরতা বিশেষ করে ইস্টার্ন কমান্ডে, সেই জন্যই এত বড় একটা সম্মেলনের আয়োজন করছে সেনা এবং প্রধানমন্ত্রী তাতে থাকবেন। ভীষণ রকম তাৎপর্যপূর্ণ এই আবহে। বিশেষ করে বাংলাদেশে 24 সালের অগাস্ট মাসে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের যে অবস্থা, তাতে আমাদের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে। দেখুন, বাংলাদেশ অশান্ত। বাংলাদেশে শান্তি কবে ফিরবে? সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে সরকার হবে কিনা তা নিয়ে সংশয় আছে। আমার মনে বিস্তর সংশয় আছে। কিন্তু সুদখোর ইউনূস এত সহজে পড়ে পাওয়া 14 আনার মতো যে গদি সে পেয়েছে, সে ছাড়বে না। বাংলাদেশে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ হবে এবং তার অভিঘাত ভারতবর্ষে পড়বে, বিশেষত ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গ
প্রমুখ এই রাজ্যে, সঙ্গে গোদের উপর বিস্ফোরার মতো নেপাল, যত কাণ্ড কাঠমান্ডুতে। দেখুন, আমি একবারই নেপাল গেছি 2006 সালে, অনেকদিন ছিলাম। তখন প্রচন্ডর নেতৃত্বে মাওবাদীরা অস্ত্র সমর্পণ করছে। আমি কাঠমান্ডুকে বেস করে আশেপাশের কয়েকশো কিলোমিটার ঘুরেছিলাম, অনেকদিন ছিলাম। তা প্রচন্ড সাক্ষাৎকারের জন্য তার যে সহযোগী ছিল তার সঙ্গে যোগাযোগ করি। প্রথমে হয় না, নানাবিধ লোকেশন দেয়া হয়, নিরাপত্তার প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত মিনিট 5-7 সময় আমি পাই তার সঙ্গে কথা বলার জন্য। নেপালে যে অস্থিরতা, ধরুন দীর্ঘ শিকি শতাব্দী ধরে চলছে, কতজন যে প্রধানমন্ত্রী হয়েছে, কত যে সরকারের অদল বদল হয়েছে, হিসাব রাখা যায় না। 2001 সালে রাজ পরিবারের হত্যাকাণ্ড হলো, জ্ঞানেন্দ্র রাজা হলেন। 2008 সালে জ্ঞানেন্দ্রকে সিংহাসনচ্যুত হলো প্রচন্ডর নেতৃত্বে মাওবাদীদের আন্দোলনের জন্য। জ্ঞানেন্দ্র বিদেশে পালিয়ে গেলেন। নেপাল রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে উত্তীর্ণ হলো। হিন্দু রাষ্ট্রের তকমাটাও গুছে গেল, প্রজাতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। কিন্তু তারপরে অস্থিরতা, বেকারত্ব, সরকারের সর্বস্তরে র্যাম্প্যান্ট করাপশন নেপালের মানুষকে এই ধর্মনিরপেক্ষতা, এই গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে রাস্তায় নামিয়ে দিয়েছে। বলা হচ্ছে না জেন জি বা জেন জেড, যাদের বয়স 13 থেকে 28-এর মধ্যে, যারা ওই 97-98 সালে জন্মগ্রহণ করেছেন 2010 পর্যন্ত, তারাই ওই জেন জেড বা জেন জি। সমস্ত ক্ষেত্রে তারাই কিন্তু সামনের সারিতে থাকে পট পরিবর্তনের জন্য, দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য। সে আরব বসন্ত থেকে হোক বা বাংলাদেশের ঘটে চলা যে অভ্যুত্থান, আর ছিল তো বৈষম্য বিরোধী ছাত্ররাই ছিল পিছনে, তো অনেক জঙ্গি জেহাদি, আইএসআই, ইউনুস, ডিপ স্টেট সবাই ছিল, কিন্তু ফ্রন্ট লাইনে ছিল ছাত্ররা, যুবকরা। অনেকে আবেগের বশে এসেছিলেন শেখ হাসিনা জমানার করাপশনের বিরুদ্ধে। 15 বছরের একটা শাসন, দেশে একটা কি বলবো দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ করেছিল, তার বিরুদ্ধে সরব হয়েছিলেন বাংলাদেশের মানুষ। মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে নেমেছিলেন, তারপর সেই কোটা তো উইথড্র হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয় 15 বছর প্রধানমন্ত্রী থাকার পরে। নেপালেও ওই 2008 থেকে আপনি দেখুন 2025, 17 বছর জ্ঞানেন্দ্র ছিলেন না, ইউরোপ চলে গেছিলেন। 25 সালে মার্চ মাসে তিনি আসেন। নারায়ণীতি আন্তর্জাতিক বিমানবন্দরে জ্ঞানেন্দ্রকে উষ্ণ অভ্যর্থনা জানায় নেপালের মানুষ। কয়েক লক্ষ মানুষ ছিলেন। জ্ঞানেন্দ্র একটা ভিডিও বার্তায় নেপালের মানুষকে এই অনাচারের বিরুদ্ধে সরব হতে বলে। মানুষ সাড়া দেয়। রাজ পরিবারের অনুগত রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি, তারা এই সুযোগে রাস্তায় নেমে পড়ে। তাদের যিনি মাথা, তিনি এককালে মাওবাদী ছিলেন, এখন তিনি হিন্দু রাষ্ট্র এবং রাজতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করছেন। আসলে নেপালি কংগ্রেস, কমিউনিস্ট পার্টির বিভিন্ন শাখা, এই যে র্যাগট্যাগ ববটেল কোয়ালিশন নেপালে চলছে, এর তো কোনো স্থায়িত্ব নেই। বেকারত্ব চরমে, অস্থিরতা চরমে, এবং একই সঙ্গে সর্বস্তরে দুর্নীতি। যুব সমাজ সবসময় একটা ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন চায়, মত প্রকাশের স্বাধীনতা চায়। নামেই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, ওখানে কিন্তু কমিউনিজমের যা ধারা, ওখানে তো মত প্রকাশের স্বাধীনতা নেই। নইলে কেউ ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব, স্ন্যাপচ্যাট এগুলো বন্ধ করে। আরে এগুলো তো শুধু বিনোদনের জন্য নয়, মানুষের কমিউনিকেশন, ব্যবসা বাণিজ্য সবকিছুর সঙ্গে আজকে এই ডিজিটাল মিডিয়া যুক্ত হয়ে গেছে।
সেই অধিকার আপনি কেড়ে নিচ্ছেন যে আপনি সমালোচনা সহ্য করতে পারবেন না বলে। তা নেপালের জনতা পথে নেমেছে। 26টা সমাজ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে পথে নামে, এটা বলছে নেপালের যুবকরা, তরুণরা, নেপালের সাধারণ মানুষ। কিন্তু এর আড়ালে রয়েছে এই তথাকথিত গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ যে ব্যবস্থা, তার বিরুদ্ধে চরম হতাশা, আশাভঙ্গ এবং স্বপ্নভঙ্গের কাহিনী। তাই তারা ফিরতে চাইছে আবার পুরনো ব্যবস্থায়। দেখুন, নেপাল তো হিন্দু রাষ্ট্র ছিল, রাতারাতি এই কমিউনিস্টরা এই হিন্দু রাষ্ট্রের তকমাটাকে মুছে দিল। নেপালে হয়তো 95% হিন্দু, পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল। তাহলে ধর্মনিরপেক্ষতা আর প্রজাতন্ত্রের নামে এই প্রচন্ড এবং তার কোটেরি, এই কেপি শর্মা ওলি, এরা তো লুটপাট করছে নেপালে। সাধারণ মানুষের মত প্রকাশের ক্ষমতা নেই, প্রতিবাদ করা যাচ্ছে না। তাই নেপালেও ওই আরব বসন্তের মতো আর একটা অভ্যুত্থান শুরু হলো। এত সহজে মিটবে না এটা। ওই সমাজ মাধ্যমগুলোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার, ওদের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন, চাপের মুখে নথি স্বীকার করেছে। 19 জন তরতাজা তরুণের প্রাণ গেছে। কিন্তু নেপালে আগামী দিনে এই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ব্যবস্থা টিকবে না, কারণ নেপালের মানুষ চাইছেন না। তারা চাইছে সাবেক রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্রের মর্যাদা ফিরে পেতে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই যে আরব বসন্তের পরে তিউনিসিয়া সহ অন্যান্য অনেক দেশে গণতন্ত্র এসেছিল, কিন্তু সেখানকার মানুষই সেই গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা রাখতে পারছে না। তারা আবার অতীতের যে শাসন ব্যবস্থা ছিল তাতে ফিরতে চাইছে, কারণ মোহভঙ্গ হয়েছে। নেপালেও যখন রাজতন্ত্রের উচ্ছেদ হয়ে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কথা বলল মাওবাদীরা, নেপালি কংগ্রেস, তখন নেপালের মানুষ সমর্থন জানিয়েছিল। কিন্তু 2 দশকও গেল না তাদের এই মোহভঙ্গ। বাংলাদেশে যা হয়েছে, শ্রীলঙ্কায় যা হয়েছে, নেপালেও কিন্তু তাই হচ্ছে। ছাত্র জনতা এবং সাধারণ মানুষের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ, বিক্ষোভ। দেখুন, বাংলাদেশে গণতন্ত্রর সাধনা কোনোদিনই বিকশিত হয়নি। নেপালেও ভোট হতো, কিন্তু আমরা গণতন্ত্রের বীজ যে গভীরে প্রথিত আমাদের দেশে, সেটা নেপালেও নয়, শ্রীলঙ্কাতেও নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার বা ভারতীয় উপমহাদেশের কোন দেশে এক্সেপ্ট ভারতবর্ষ কোথাও গণতন্ত্রের ভিত সুতুরে সুগভীর প্রথিত নয়। এগুলো উপরে উপরে গণতন্ত্র। আসলে এখন যারা আছে তাদের করে কমে খাওয়ার সুযোগ, রাষ্ট্রীয় সম্পদকে লুট করার অভিপ্রায়, গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার মোড়কে নেপালের মানুষ সেটা ধরে ফেলেছে। শুধু তো কাঠমান্ডু নয়, বিরাটনগর নয়, সারা নেপাল জ্বলছে। এটা তো শুরুটা মার্চ মাসে হয়েছিল, এটা আমরা দ্বিতীয় ফেজ দেখলাম। সরকার যদি প্রকৃত সংস্কার না করে, যদি ওই ধর্মনিরপেক্ষতার নামাবলীটা সরিয়ে রেখে ওগুলো ভণ্ড ধর্মনিরপেক্ষ, কমিউনিস্টদের কাছে আবার ধর্ম কোনো মানেই রাখে না, সেই জন্য হিন্দু রাষ্ট্র প্রত্যাবর্তনের দাবি উঠছে। নেপালের স্পিরিটটাই হিন্দু রাষ্ট্রের। আমি ওই মার্চ মাসে যখন হয়েছিল, আমি ছবি দেখছিলাম ইউটিউবেই, যে ওখানে অনেকের হাতে যোগী আদিত্যনাথের পোস্টার, হিন্দু হৃদয় সম্রাট। নেপালের সঙ্গে ইউপির সীমানা আছে, ওই লখিমপুর, খেরি, ওই সমস্ত অঞ্চলের সঙ্গে নেপাল আর কত দূর? রক্সোলের সঙ্গে নেপাল তো একদম কন্টিগুয়াস। তাহলে এই যে পট পরিবর্তন হচ্ছে নেপালে, এবং এই গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কাঠামো শেষ পর্যন্ত নেপালে টিকবে না। এরা নেপালের মানুষের ঐতিহ্যের পরিপন্থী। তারা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবেন, কিন্তু রাজতন্ত্র থাকবে, কারণ রাজতন্ত্রকে নেপালের মানুষ
সম্মান করেন। জ্ঞানেন্দ্র প্রাসাদ ষড়যন্ত্র করে হত্যা করে সিংহাসনে আরোহণ করেছিলেন, 7 বছর ছিলেন, তারপরে মাওবাদীদের অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন, দেশ ছাড়তে বাধ্য হন। তিনিও গোলা জলে মাছ ধরছেন, কিন্তু গোলা জলে তিনি মাছ ধরতে পারছেন এই জন্যই যে নেপালের সাধারণ মানুষের বিগত 2 দশক ধরে যে চলমান ব্যবস্থা তার প্রতি মোহভঙ্গ হয়েছে। সেই জন্য রাজ পরিবারের ঘনিষ্ঠ রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টিও রাস্তায় নেমে পড়েছে। সাউথ ব্লক নজর রাখছে। নেপালের সঙ্গে আমাদের দীর্ঘ সীমান্তও আছে এবং সাংস্কৃতিক আদান প্রদান আছে, সেই রামায়ণের যুগ থেকে আছে। তাই নেপালের পরিস্থিতির দিকে সাউথ ব্লকের নজর তো থাকবেই। দেখতে হবে নেপালের অস্থিরতার সুযোগে সেখান থেকে আবার জঙ্গি জিহাদিরা এখানে ঢুকে পড়ে কিনা, মাদক জাল নোটের কারবার বাড়ে কিনা, চীন কিভাবে বিষয়টার দিকে লক্ষ্য রাখে, চীন প্রভাব বাড়াতে চেষ্টা করে কিনা। কেপিএস শর্মা ওলি ঘোষিত চীনপন্থী, তার প্রথম বিদেশ সফর ছিল বেজিং। নেপালে যিনি ক্ষমতায় আসেন তার ফার্স্ট ডেস্টিনেশন ফরেনে হয় দিল্লি। আমাদের দেখতে হবে আমাদের পক্ষে কোন ব্যবস্থা স্যুট করছে। এখানে কোনো নীতি আদর্শের প্রশ্ন নেই। আমরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ বলে পৃথিবীর সব দেশে আমাদের মতো হবে তা তো নয়। আমরা আমাদের ট্র্যাডিশন রক্ষা করব, শেষ রক্তবিন্দু দিয়ে গণতান্ত্রিক কাঠামো রক্ষা করব। কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে এই ধরনের ইডিওলজিতে স্টিক করে থাকা তো কাজের কথা নয়। একমাত্র একটাই স্বার্থ বিদেশ নীতির ক্ষেত্রে চিরস্থায়ী, সেটা 140 কোটি ভারতবাসীর স্বার্থ। সেটাকেই অগ্রাধিকার দিতে হবে। তার জন্য যা করার অবশ্যই সাউথ ব্লক সেটা করবে।